তোদের ফার্স্ট সেমিস্টারের যদি সিলেবাসের দিকে তাকাস তাহলে প্রথমেই তোরা লক্ষ্য করবি তোদের এই প্রাচীন যুগটা বা প্রাচীন যুগ বলে একটা পার্ট আছে। আমাদের এই যে বাংলা সাহিত্য, এই বাংলা সাহিত্যের তিনটা অংশ তোদেরকে বারবার বললাম, এখনই একটু আগে বললাম। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তিনটে যুগেই আমরা কিছু না কিছু নিদর্শন পাই বা লেখালেখি আমরা পাই। তো এই যে প্রাচীন যুগে আমরা যে লেখাটা পাই সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চর্যাপদ। এটা তোদের সিলেবাসে আছে। তাহলে তোদেরকে প্রাচীন যুগের কোন জায়গাটা পড়তে হচ্ছে না, প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ নামক যে অংশটা আছে সেটা কিন্তু তোদেরকে পড়তে হচ্ছে। তাহলে আমাদের যদি চর্যাপদ নামক যে জায়গাটা সেটা পড়তে যদি হয় তাহলে আমরা সরাসরি কি চর্যাপদ পড়ব? না, আমরা সরাসরি চর্যাপদ পড়ব না। আমাদেরকে আগে জানতে হবে এই প্রাচীন যুগ সম্পর্কে। ঠিক আছে, প্রাচীন যুগের সময়কাল আমাদেরকে জানতে হবে। তারপরে জানতে হবে এই প্রাচীন যুগে আমরা কি কি নিদর্শন পাচ্ছি। সেটা লিখিত নিদর্শন হতে পারে, অর্থাৎ যেটা লেখা হয়েছে, আবার সেটা অলিখিত নিদর্শনও হতে পারে, মানে যেটা মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। এরপরে কোনটার গুরুত্ব বেশি সেটা আমাদেরকে দেখতে হবে। এই যে চর্যাপদ, এটা কোন জায়গাটায় পড়ছে, লিখিত নিদর্শনের মধ্যে পড়ছে নাকি অলিখিত নিদর্শনের মধ্যে পড়ছে, সেই জায়গাটা জানতে হবে। তারপরে আমরা চর্যাপদ সম্পর্কে একদম ধারাবাহিকভাবে আলোচনাতে প্রবেশ করব, একদম ধীরে 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 করে সামনের দিকে আমরা এগোবো। বুঝতে পারলি ব্যাপারটা? কি বললাম? কিরে, বোঝা গেল? এরপরে দেখ, আমার সাথে কিন্তু রেসপন্স করবি, হ্যাঁ, রেসপন্স করবি। এরপরে দেখ, এই যে প্রাচীন যুগের সময়কালের যে আমরা কথাটা বলছি বা প্রাচীন যুগ যেটা আমরা বলছি, আমাদের বাংলা সাহিত্যের একদম প্রথমের যে ধাপটা, কিংবা আমি যদি বলি যে আমরা প্রাচীন যুগের এই যে চর্যাপদ নামক যে জায়গাটা, এটা কেন আমরা পড়ছি, কিসের জন্য আমরা পড়ছি? কারণ এই যে আমরা বাংলা ভাষাতে কথা বলছি, আমি যে তোদের সাথে বাংলা ভাষায় কথা বলছি, কি রে, বাংলা ভাষাতেই তো কথা বলছি, তোরা বুঝতে হ্যাঁ পারছিস স্যার। বাংলা ভাষায় কথা বলছি। তো দেখ, আমার কথার মধ্যে কোনো কিন্তু উদ্ভট টাইপের কোনো ভাষা নেই যেটা তোদের বুঝতে অসুবিধে হচ্ছে। তোরা খুব সহজ এবং সাবলীলভাবে বুঝতে পারছিস আমার ভাষাগুলো। তাহলে কি, আমরা আজকে যে ভাষায় কথা বলি অর্থাৎ বাংলা ভাষাটা, এই যে এতটা একটা সমৃদ্ধ হয়েছে বা যতটা সুন্দর, যতটা সমৃদ্ধ আমাদের এই বাংলা ভাষা, এর একটা ইতিহাস আছে। আমাদেরকে সেই ইতিহাসটা আজকে জানতে হবে। এর একটা জন্ম কথা আছে, কার না, আমাদের এই বাংলা ভাষার। আর এই বাংলা ভাষার উৎপত্তি কোন যুগে হচ্ছে? আমাদের এই প্রাচীন যুগে। কোন গ্রন্থটার মধ্য দিয়ে হচ্ছে না, চর্যাপদ নামক গ্রন্থটার মধ্য দিয়ে হচ্ছে। এই চর্যাপদ নামক গ্রন্থটা আমরা কোন যুগে পাচ্ছি না, প্রাচীন যুগে পাচ্ছি। তাহলে আমরা যে ভাষায় কথা বলছি, বাংলা ভাষায়, তার উৎপত্তি কোন যুগে? প্রাচীন যুগে। কোন গ্রন্থের মধ্য দিয়ে? গ্রন্থের মধ্য দিয়ে। তাহলে আমাদের কাছে প্রাচীন যুগটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। আচ্ছা, একবার একটু ভেবে দেখতো যে হাজার হাজার বছর আগেকার কথা একটু ভাব, যখন আমরা কেউ ছিলাম না, মানে আমি, তুই, তোরা কেউ ছিলিস না, তখন এই বাংলার মাটিতেই কেউ কেউ লিখছিল। কি লিখছিল না, গ্রন্থ লিখছিল। সেই গ্রন্থে কি লিখছিল না, তাদের অন্তরের অনুভবের কথা লিখছিল। আর কি লিখছিল না, তাদের ঈশ্বর চেতনার কথা লিখছিল, তাদের প্রেম লিখছিল, তাদের সুখ দুঃখের কথা লিখছিল, তাদের বেদনা লিখছিল, তাদের সমাজ জীবন লিখছিল। সেই লেখাগুলোই আজ আমাদের সাহিত্যের প্রাচীন যুগের প্রথম আলো, যেটা আমরা প্রাচীন যুগে পড়ব। ঠিক আছে? তো বিষয়টা কি না, আজ আমরা সেই অন্ধকার থেকে আলোর যাত্রার একটা গল্প শুনবো। যদি তোদেরকে বলি সেই গল্পটা কিসের গল্প,
না সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের গল্প। তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের গল্প যদি তোরা শুনিস, তাহলে এই প্রাচীন যুগের সময়কালটা তোদেরকে জানতে হবে, যে প্রাচীন যুগটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে অন্তর্গত। তাহলে সময়কালের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দুজন গবেষকের মত নিয়ে আমরা চলব। একজন হচ্ছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, আর একজন হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমি কি বলছি? প্রাচীন যুগের সময়কাল সম্পর্কে। তো দেখ, এই যে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলছেন প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 সাল, অর্থাৎ মোট 550 বছর। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাবু বলছেন যে না, প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 950 থেকে 1200 সাল, অর্থাৎ মোট 250 বছর। তোদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে প্রাচীন যুগের সময়কালটা তুমি লেখো, কত থেকে কত পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল, তখন তোরা এই সুনীতি কুমার বাবুর যে জায়গাটা সেটা মেনশন করবি। অবশ্যই তোরা খাতাতে লিখবি উত্তরপত্রে যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 950 থেকে কত 1200 সাল পর্যন্ত। এই 250 বছর এটা লেখার দরকার নেই, শুধু লিখবি 950 থেকে 1200 সাল পর্যন্ত। যে এই যে 950 থেকে 1200 সাল পর্যন্ত, কিংবা এই যে 650 থেকে 1200 সাল পর্যন্ত, আলটিমেটলি শুরু থেকে 1200 সাল পর্যন্ত যা কিছু লিখিত নিদর্শন, যা কিছু অলিখিত নিদর্শন আমরা পাই, সেগুলো সবটাই কোন যুগের অন্তর্গত রে? কোন যুগের অন্তর্গত? প্রাচীন যুগের। হুম? প্রাচীন যুগের। সেগুলো প্রাচীন যুগের সবটাই কিন্তু প্রাচীন যুগের অন্তর্গত। নিদর্শন। বোঝা গেল জায়গাটা? কি বললাম আমি প্রথমের ধাপটা? এটা কিন্তু মনে রাখিস, এই সময়কালটা। এরপরে একটা বিষয় দেখ, সাহিত্য সবসময় সৃষ্টি হয় ইতিহাসকে কেন্দ্র করে। যার ইতিহাস নেই তার কিন্তু সাহিত্য নেই। বুঝতে পারছিস বিষয়টা? তাহলে ইতিহাসের দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা লক্ষ্য করব যে এই সময়সীমাটার মধ্যে, এই সময়সীমাটার মধ্যে বাংলার মাটিতে রাজত্ব করছিল পাল রাজারা। কোন রাজারা? পাল রাজারা, যারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্মের অনুসারী পাল রাজা ছিল? বল। বৌদ্ধ বৌদ্ধ অনুসারী। ধর্মের অনুসারী। এবারে একটু হালকা করে মনে রাখ, যদিও আমরা ডিটেলসে আলোচনা করব চর্যাপদের ধর্মতত্ত্ব যখন আলোচনা করব, কিন্তু তাও একটু ছোঁয়া দিয়ে রাখি। সেটা কি না, এই যে বৌদ্ধ ধর্ম, এই যে পাল রাজারা তো বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। তো এই যে বৌদ্ধ ধর্মের একটা বিশেষ শাখা ছিল যেটা ছিল সহজিয়া। ঠিক আছে? যারা বলতো, কি বলতো না, এই যে সহজিয়া সম্প্রদায়, যেমন হীনযান, মহাযান, বজ্রযান, সহজযান। তো এই যে সহজযান, এই সহজযানের অন্তর্গত হচ্ছে সহজিয়ারা। তো এই যে সহজিয়ারা এরা কি বলতো না, ঈশ্বর দূরে নয়, তিনি মানুষের ভিতরেই আছেন। অর্থাৎ এই যে মানুষ, আমাদের হৃদয়ের মধ্যেই কিন্তু ঈশ্বরের বসবাস। ঈশ্বরকে খোঁজার জন্য কোনো মন্দির, মসজিদ, গির্জা কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যদি মানুষ হয়ে তোমার হৃদয়ের ভিতরের গোপন দুয়ারে যে মানুষটা রয়েছে উজ্জ্বলভাবে, সেই পরমাত্মা, সেই ঈশ্বর, তুমি যদি তার সাধনা করো, তুমি যদি নিজের দেহের সাধনা করো, তুমি যদি কায়া সাধনা করো, তাহলে তুমি ঈশ্বরকে অবশ্যই খুঁজে পাবে। তো এই চর্যাপদ সবসময় মুক্তির কথা বলেছে। কেমন মুক্তি না, এই যে আমরা ভবসংসারের বেড়াজালে পড়ে আছি, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ সমস্ত কিছু মিলিয়ে, এইখান থেকে বেরিয়ে কি করে আমরা ওই পারে যাব? ওই পার মানে কি, মানে পরমাত্মার সাথে আমরা কি করে মিলিত হতে পারবো? তো এই যে একটা পথ, এই পথটাতে আমরা কিভাবে পাড়ি দেব, ঠিক আছে, এই পাড়ি দেওয়ার জায়গাটা কিন্তু চর্যাপদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বুঝতে পারছিস তো? সেই জিনিসটাই চর্যাপদে রয়েছে। না, এই সহজিয়ারা কি বলতো যে ঈশ্বর দূরে নয়,
তিনি মানুষের ভেতরেই আছেন। তো এই যে একটা সুন্দর ভাব, মিউট করবি, হ্যাঁ, তোদের রেকর্ডিং শুনতেই অসুবিধে হবে। তো এই যে একটা সুন্দর ভাব, এই সুন্দর ভাব থেকে জন্ম নিয়েছিল সেই অদ্ভুত সুন্দর একটা ভাষা, যেটা আমরা বাংলা ভাষা বলছি। এবং এই ভাষাটা যেখান থেকে আমরা পাচ্ছি, অর্থাৎ প্রাচীন যুগের সব থেকে শ্রেষ্ঠ এবং সম্পদশীল যে সাহিত্য, অর্থাৎ চর্যা। বুঝতে পারলি জায়গাটা কি বললাম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আরেকটা কথা, যখন আলোচনা করব না তখন মিউট করে রাখিস, যদি কিছু বলার থাকে তোরা আনমিউট করে বলবি, আমাকে দাঁড় করিয়ে বলবি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোরা মিউট করে রাখবি। কেন বলতো? কারণ পরবর্তী সময় তোরা যদি রেকর্ডিংগুলো শুনিস, তো এগুলো তো রেকর্ডিং দেবো, তখন তোদের এই কিচমিচ কিচমিচ শুনতে নিজেদেরই ভালো লাগবে না। ঠিক আছে? তো সেই জন্য করে রাখ। ঠিক যখন ইচ্ছে, যখন যা কিছু বলার আমাকে জিজ্ঞেস করবি, আমাকে দাঁড় করিয়ে বলবি, কোনো সমস্যা নেই। তবে পয়েন্ট যদি ডাউট থেকে যায়, জিজ্ঞেস করবি। একটা পয়েন্ট বিন্দু যেন ডাউট মনের ভিতরে না থাকে। রামের মানে ওই সেই একটা আছে না, যে রামের মা সীতা, আমরা বলে পুরো রামায়ণটা পড়ার পরে বলছে রামের মা সীতা। ডাউট থাকা যাবে না, কেন হচ্ছে জিজ্ঞেস করবি, যা কিছু হচ্ছে জিজ্ঞেস করবি। তো এটা বোঝা গেল। তাহলে তোরা নিজেরা একটু হালকা করে বল যে প্রাচীন যুগের তাহলে সময়কাল এটা কত, পরীক্ষাতে যদি আসে তাহলে কোনটা লিখবি? দাদা বলছি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতানুসারে 950 থেকে 1200 সাল পর্যন্ত প্রাচীন যুগের সময়কাল। গুড, এইটা তোরা লিখবি। বোঝা গেল জায়গাটা? ক্লিয়ার? হ্যাঁ ওকে। হ্যাঁ এরপরে দেখ, প্রাচীন যুগের নিদর্শন হিসেবে বলছি। তো প্রাচীন যুগে না আমরা দুটো নিদর্শন পাই। একটা কি নিদর্শন পাই রে? একটা পাচ্ছি লিখিত নিদর্শন, যেটা লেখা হয়েছে। আর একটা পাচ্ছি অলিখিত নিদর্শন। অলিখিত নিদর্শন বলতে কোনটা? যেটা লেখা হয়নি, যেটা মুখে মুখে প্রচলিত, অর্থাৎ একটা কাহিনী। হ্যাঁ দেখ, তাহলে অলিখিত নিদর্শন কোনগুলো? যে মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী সমূহগুলো হচ্ছে অলিখিত নিদর্শন। সেগুলো কি না, যেমন ছড়া, রূপকথার কাহিনী, ডাক ও খনার বচন। তাই তো? তোরা তোরা তো নিউ সিলেবাসে পরীক্ষা দিলি না, 11-12টা না দাদা, ওল্ড সিলেবাসে দিয়েছি, তাই তো? হ্যাঁ তো তোরা যখন ভারতবর্ষ গল্পটা পড়েছিলি সৈয়দ মুস্তফা সিরাজের, সেখানে একটা হ্যাঁ খণ্ড ছিল, ছিল না? মঙ্গলে পাঁচ, হ্যাঁ বুধে বুধে তিন, বাকি সব দিন দিন, বাদলা হলে, হ্যাঁ হ্যাঁ ছিল না? তো সেই রকম হ্যাঁ দাদা ছিল। জায়গা। তো ডাক ও খনার বচন, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অলিখিত নিদর্শন, যেগুলো লেখা হয়নি কিন্তু মানুষের মুখে মুখে আজও কিন্তু প্রচলিত রয়েছে। অর্থাৎ এই প্রাচীন যুগের অলিখিত নিদর্শন হিসেবে আমরা কি কি পাচ্ছি? না ছড়া পাচ্ছি, রূপকথা পাচ্ছি, ডাক ও খনার বচনগুলো কিন্তু আমরা পাচ্ছি। আর লিখিত নিদর্শন হিসেবে আমরা কি পাচ্ছি? না চর্যাপদ পাচ্ছি। চর্যা। বুঝতে পারছিস? তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে প্রাচীন যুগের লিখিত নিদর্শন হিসেবে আমরা কোন গ্রন্থটিকে পাই, তাহলে কি হবে? চর্যাপদ। চর্যাপদ। এবারে প্রশ্ন, যে শুধুই কি প্রাচীন যুগে চর্যাপদেই লেখা হয়েছিল, আর কি কিছু লেখা হয়নি? মনের ভিতরে প্রশ্ন তো আসতেই পারে। এই প্রশ্নের উত্তরটা বা এই ডাউটটা ক্লিয়ার করেছেন আমাদের ডক্টর দীনেশ চন্দ্র সেন। সেটাও একটা অনুমান ভিত্তিক, 100% যে ঠিক সেটা কিন্তু নয়, সেটা অনুমান ভিত্তিক। দীনেশ চন্দ্র সেন অনুমান করে বলছেন যে বাংলা সাহিত্যে আদি পর্বেই, মানে আদি পর্বে মানে কি রে, বাংলা সাহিত্যের আদি পর্ব মানে প্রাচীন যুগ, তাই তো? শুরুটা প্রাচীন। হুম, হুম। এই আদি পর্বেই লেখা হয়েছিল শূন্য পুরাণ, দশক শোভত, এগুলো সব লিখিত নিদর্শন, গোরক্ষ বিজয় প্রভৃতি রচিত হয়েছিল, মানে লেখা হয়েছিল, রচিত মানে লেখা। কিন্তু এগুলো যে লেখা হয়েছিল এবং এগুলো যে বাংলা, তার যথাযথ কোনো প্রামাণ্য দলিল কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায়নি। যদিও বাংলা বলা যায়, কিন্তু এর ভিতরে অন্যান্য ভাষার সংমিশ্রণও কিন্তু রয়েছে। সে কারণে আমরা এই যে যে লিখিত নিদর্শনগুলো পাচ্ছি, এগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। কেন? কারণ আমরা যেহেতু বাঙালি, তাই আমরা আমাদের বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, আমাদের বাংলা ভাষার উৎপত্তির শিকড় কোথা থেকে,
আমরা সেটাই কিন্তু খুঁজছি। আর এই খোঁজার কাজটা করছে কারা? বাঙালি গবেষক বল এবং বিদেশি গবেষক বল, নর্মাল অর্থাৎ গবেষকগণ, তাই তো? তাহলে সেই জন্য এদের গুরুত্ব কিন্তু নাই, কিন্তু এগুলো রচিত চর্যাপদের আগে রচিত হয়েছে কিংবা সেই সমকালীন রচিত হয়েছে, অর্থাৎ ওই সময়কালটার মধ্যে। হ্যাঁ, বুঝতে পারছিস, 950 থেকে 1200 না হয় 650 থেকে 1200 এই সময়টার মধ্যে কিন্তু এগুলো লেখা হয়েছে। কিন্তু এগুলোকে বাংলা আমরা বলতে পারি না, এর কোনো প্রামাণ্য দলিল কিন্তু নেই যে এগুলো বাংলা। তবে এই যে চর্যাপদ, এই চর্যাপদই প্রথম পুরোপুরি বাংলা ভাষায় রচিত একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে? যেখানে চর্যাপদের অন্তর্গত যে বিভিন্ন কবিরা তাদের ধর্মতত্ত্বের কথা, তাদের যোগ সাধনার কথা এবং তাদের অন্তর্জগতের ভাব প্রকাশ করেছে। কেমনভাবে? সেটাও সহজ ছন্দে এবং স্থানীয় ভাষায়। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই চর্যাপদই হলো বাংলা সাহিত্যে বাংলা ভাষায় লেখা আদি বা প্রাচীনতম নিদর্শন বা গ্রন্থ। বোঝা গেল? তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় লেখা প্রাচীনতম নিদর্শনটির নাম কি বা প্রাচীনতম গ্রন্থটির নাম কি, তাহলে কি উত্তর দিবি বাবুরা? চর্যাপদ। চর্যাপদ। ক্লিয়ার পদ। হয়ে গেছে ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ বাবা। ডাউট আছে কোনো? হ্যাঁ, না বাবা। ওকে, তাহলে এই যে আমরা চর্যাপদটা পেলাম, তাহলে এই যে চর্যাপদের আবিষ্কারটা, আমরা চর্যাপদ পেলাম লিখিত নিদর্শন হিসেবে, তাহলে দেখ এটা তো আমরা পাচ্ছি, আমরা তো পড়ছি, কিন্তু এ তো কোথাও একটা পড়েছিল রে ভাই, এটাকে তো কেউ আবিষ্কার করেছে, হ্যাঁ কি না? তবে তো আমাদের হাতে এসেছে, আমরা আজকে জানতে পাচ্ছি, আমরা বাংলা ভাষার শিকড়টা যে যে চর্যাপদের গ্রন্থের মধ্যে লুকিয়ে আছে সেটা আমরা জানতে পাচ্ছি, হ্যাঁ কি না? খুব স্বাভাবিক তো। হ্যাঁ, হঠাৎ করে তো হ্যাঁ। আর চাঁদে যাওয়া যায়নি, কেউ না কেউ তো চাঁদে যাওয়ার জন্য যন্ত্র আবিষ্কার করেছিল, তো কিভাবে হুম, হয়েছে তার কাহিনী তো আমাদেরকে জানতে হবে। তাহলে চর্যাপদের হুম। উৎপত্তি বা আবিষ্কারের যে কাহিনী, এবার সেটা আমরা জানবো। দেখ তোরা সকলেই পড়েছিস যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেছে। কি দরকার পড়ার ডাইরেক্ট ঝাঁপ দিয়ে? এর আগের যে কাহিনী কিভাবে সেখানে পৌঁছানো গেল নেপাল পর্যন্ত, সেটাকে তো আমাদেরকে জানতে হবে। হঠাৎ করে তো প্রথমেই হরপ্রসাদ শাস্ত্রী সেখানে গিয়ে তো, আবার মিউট করে নুরা, মিউট করতে ভুলে যাস না, কিছু বলার পরে মিউট করে দিবি। হঠাৎ করে তো হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে গিয়ে ঢুকে পড়েনি আর চর্যাপদ আবিষ্কার করে ফেলেনি, না, তার আগেও একটা ইতিহাস আছে। সেটা কি? দেখ আমি খুব আগে স্পষ্ট করে বলে দিয়েছি তোদের যে প্রাচীন যুগের যে সময়কালটা, সেই সময়কালটাতে কোন রাজাদের রাজত্ব চলছিল রে? বল, উত্তর বলতে হবে। কোন রাজাদের? পাল রাজাদের। পাল রাজাদের। অলরাডি। এরপরে এই হুম। যে পাল রাজারা কোন ধর্মে দীক্ষিত ছিল? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ বৌদ্ধ ধর্ম। ধর্ম। তাহলে যদি তারা বৌদ্ধ ধর্মে ছিল, পাল রাজারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত, তাহলে নিশ্চয়ই জৈন ধর্মের কিছু লিখবেনি। তাদের যা কিছু পুঁথি, যা কিছু শাস্ত্র গ্রন্থ সব কিসে? বৌদ্ধ বৌদ্ধ কেন্দ্রিক হবে, খুব স্বাভাবিক। হুম, তাহলে এই যে হুম। বৌদ্ধদের যে বিভিন্ন পুঁথি, হুম, বিভিন্ন যে শাস্ত্র গ্রন্থ, সেগুলো সবটাই ছিল নেপাল এবং তিব্বতে, ঠিক আছে? নেপাল এবং তিব্বতে রক্ষিত ছিল। তো এই যে বৌদ্ধদের বিভিন্ন পুঁথি কিংবা বৌদ্ধদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থ, তার আগে ভালো করে একটু মনে রাখবি যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত। চর্যাপদ গান, ঠিক আছে? তাহলে চর্যাপদটা কাদের? বৌদ্ধদের, ঠিক না? তাহলে এই যে বৌদ্ধদের বিভিন্ন যে পুঁথি, বিভিন্ন যে শাস্ত্র গ্রন্থ, সেগুলো কোথায় রক্ষিত ছিল প্রথম পর্যায়ে? সেটা হচ্ছে নেপালে বা তিব্বত। তিব্বতে। তো এই যে নেপালে এবং তিব্বতে যে বৌদ্ধদের যে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ বা পুঁথি রক্ষিত ছিল, এগুলো দিকে প্রথম দৃষ্টি আকর্ষণ করে বা প্রথম এই সমস্ত জিনিসের প্রতি চোখ পড়ে একজন বিদেশি গবেষকের,
ঠিক আছে, অর্থাৎ বিদেশি গবেষকদেরই প্রথম দৃষ্টি আকর্ষণ করছে, হ্যাঁ, যে এই যে নেপালে এবং তিব্বতে যে বিভিন্ন বৌদ্ধ শাস্ত্রগ্রন্থ বা পুঁথি যে রয়েছে, এই বিষয়টা প্রথম চোখে পড়ছে কিন্তু বিদেশিদের। তো যেহেতু তাহলে বিদেশিদের প্রথম চোখে পড়ছে, তাহলে সেখানে যাবে কারা? বিদেশিরাই যাবে, খুব স্বাভাবিক। তাহলে একজন বিদেশি সেখানে গেল, কোথায় গেল? না নেপালে গেল। কিসের জন্য গেল? না এই নেপালে এবং তিব্বতে রক্ষিত যে বিভিন্ন বৌদ্ধদের যে শাস্ত্রগ্রন্থ বা পুঁথি আছে সেগুলোকে আবিষ্কার করার জন্য। কোন বিদেশি গেল? না ব্র্যান হডসন নামে একজন ইংরেজি গবেষক বা ইংরেজ গবেষক প্রথমে নেপালে গেল এবং সেখানে গিয়ে সে কিছুগুলো বা অনেকগুলো বৌদ্ধ ধর্মের কি পুঁথি আবিষ্কার করলো। বোঝা গেল জায়গাটা? তো যখন সে অনেকগুলো বৌদ্ধ ধর্মের পুঁথি আবিষ্কার করলো, তখন গবেষক মহলে একটা তৎপরতা দেখা গেল। গবেষক মহলে একটা কি, একটা জোয়ার দেখা গেল, ভাটা নয়, একটা জোয়ার দেখা গেল যে হ্যাঁ, সেখানে যদি আরও যাওয়া যায় তাহলে হয়তো আরও বৌদ্ধ ধর্মের নানা ইতিহাস আমরা জানতে পারবো, আরও বৌদ্ধ ধর্মের নানা পুঁথি আমরা জানতে পারবো, আরও বৌদ্ধ ধর্মের বা যারা বৌদ্ধ সহজিয়া সাধক কিংবা যারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত মানুষ, হ্যাঁ, তাদের সম্পর্কে আমরা জানতে পারবো। তখন কি হলো, বিভিন্ন জন গবেষক সেই নেপালে যাওয়া কিন্তু শুরু করলো। তো এই নেপালে যাওয়া শুরু হলো, দেখ এই যে এগুইন বুর্নপ নামে একজন ব্যক্তি এই কাজটা, এই যে ব্র্যান হডসনের পরে এগুইন বুর্নপ নামে একজন ব্যক্তি অর্থাৎ 1844 সালে এই কাজটা শুরু করছে, অর্থাৎ সে নেপালে যাচ্ছে এবং সেও হয়তো গিয়ে কিছু পুঁথি আবিষ্কার করলো। তারপরে ধীরে ধীরে আরও অনেক ইংরেজি গবেষক, বাঙালি গবেষক, তারা কিন্তু নতুন নতুন পুঁথি আবিষ্কার করার জন্য নেপালে পা দিচ্ছেন। তো এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ড্যানিয়েল রাইট আর সিসিল ব্যান্ডেল। এই দুটো নাম খুব ভালো করে মনে রাখবি, যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় চর্যাপদ আবিষ্কারের ক্ষেত্রে দুজন বিদেশি গবেষকের নাম লেখো, তখন এই দুজন বিদেশি গবেষকের নামটা লিখিস। ঠিক আছে, একটা হচ্ছে ড্যানিয়েল রাইট আর একটা হচ্ছে সিসিল ব্যান্ডেল। বোঝা গেল জায়গাটা? এটা হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে। তাহলে দেখ এই বিদেশিরা যখন যাচ্ছে সেখানে, তাহলে বাঙালার বা আমাদের বাঙালিরা কি শুধু লঙ্কা মুড়ি দিয়ে খেয়ে ঘরে ঘুমোবে? সেটা তো নয়, তারাও তো সেখানে যাবে। তাহলে এটা গেল বিদেশিদের ক্ষেত্রে। এরপরে যখন এই পুরো বিষয়টা চারিদিকে ছড়িয়ে গেল, তখন বাঙালি গবেষকদের মধ্যেও নেপালে যাওয়ার একটা তৎপরতা দেখা গেল। এখন পর্যন্তও জানা যায়নি যে চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। ধীরে ধীরে আসছি আমরা, ঠিক আছে, এখনো চর্যাপদ কিন্তু আবিষ্কার হয়নি। এখন যা কিছু আবিষ্কার হচ্ছে সেগুলো সবটাই কি রে? সেগুলো সবটাই কি? বৌদ্ধ ধর্মের পুঁথি, তাই তো, বা বৌদ্ধদের শাস্ত্রগ্রন্থ। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ চর্যাপদ এখন আবিষ্কার হয়নি। তাহলে বাঙালি গবেষক, এখানে একটা ছোট্ট কাহিনী আছে। সেখানে কি, দেখ কোন কোনগুলো মনে রাখবি সেগুলো বারবার বলছি। এখানে দুটো জাস্ট এত বড় কাহিনীটা তোদেরকে বললাম, ঠিক আছে, থিওরিটা বললাম, কিন্তু তোদের আসল মনে রাখার বিষয় হচ্ছে এটা পরীক্ষার জন্য, কিন্তু কাহিনীটা মনে রাখতে পারলে যদি ভালো, হ্যাঁ, কিন্তু আসল পরীক্ষাতে প্রশ্ন আসবে জাস্ট এইটুকু পার্ট থেকে, যে কোন দুজন বিদেশি গবেষকের নাম লেখো, তখন এই দুজন লিখবি। ঠিক আছে, এরপরে দেখ বাঙালি গবেষকের ইতিহাস, কারণ আমরা বাঙালি গবেষকটাকেই প্রাধান্য দেব। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তো আবিষ্কার করেছিল, হ্যাঁ কি না? কিন্তু হঠাৎ কি বাঙালি গবেষকদের মধ্যেও হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করলো যে না, তার আগেও কিন্তু নেপালে একজন ব্যক্তি গিয়েছিলেন। পরীক্ষাতে যদি প্রশ্ন দিতেই পারে এরকম যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আগে কোন বাঙালি গবেষক নেপালে গিয়েছিলেন, ঠিক আছে, এভাবে প্রশ্ন হয়। তো সেখানে একটা কাহিনী আছে, সেটা কি না, দেখ এই যে 1866 বলে একটা সাল আছে, এই সময়টাতে এই যে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংয়ের পুত্র নাম রাধাকৃষ্ণন সমস্ত রকম ভাষার পুঁথি সংগ্রহের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিচ্ছে, যার নাম হচ্ছে লর্ড লরেন্স। তাহলে দেখ এই যে রাধাকৃষ্ণন, এই রাধাকৃষ্ণন কি করছে না, সমস্ত রকম ভাষার পুঁথি, যা যেখানে যেখানে বিভিন্ন ভাষার পুঁথি আছে সেগুলোকে সংগ্রহ করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে লর্ড লরেন্সকে দায়িত্ব দিচ্ছে। তো এরপরে
রাধাকৃষ্ণনের কথা মতো যখন লর্ড লরেন্স দায়িত্ব পেল বিভিন্ন রকম বা সমস্ত রকম ভাষা পুঁথি সংগ্রহের জন্য, তখন এই লর্ড লরেন্স কি করছে, এই লর্ড লরেন্স গিয়ে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটিকে জানাচ্ছে, এটা একটা সংস্থা, ঠিক আছে। এরপরে এই বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি কাকে দায়িত্ব দিচ্ছে, না রাজা রাজেন্দ্রলাল মিত্রকে দায়িত্ব দিচ্ছে। অর্থাৎ বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি কি করছে, না রাজা রাজেন্দ্রলাল মিত্রের দ্বারা প্রথম পুঁথি সংগ্রহের কাজ শুরু করছেন। কার কথা মতো বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি করছে, না লর্ড লরেন্সের কথা মতো। সে সেখানে গিয়ে বলেছে বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির সদস্যরা যেখানে উচ্চপদস্থের আছে, তারা কি করছে, রাজা রাজেন্দ্রলাল মিত্রকে, ইনি বাঙালি গবেষক, দায়িত্ব দিচ্ছে পুঁথি সংগ্রহ করার জন্য। এরপরে তাহলে রাজা রাজেন্দ্রলাল মিত্র তাহলে কোথায় যাবে, যাবে কোথায়, অবশ্যই এও তো নেপালে যাবে, কেননা এর আগে নেপালে কারা গিয়ে পুঁথি আবিষ্কার করেছে, বিদেশিরা, হ্যাঁ কি না রে? তাহলে হ্যাঁ, রাজেন্দ্রলাল মিত্রও যাবে সেখানে। তাহলে এরপরে রাজেন্দ্রলাল মিত্র নেপালে যাচ্ছে। নেপালে বেটা যাওয়ার পরে এই তো আর খালি হাতে আসেনি, এও কিছু পুঁথি আবিষ্কার করছে। সেগুলো কিসের পুঁথি, না বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের পুঁথি সেখানে আবিষ্কার করছে, ঠিক আছে। এরপরে এই যে নেপালে গিয়ে রাজেন্দ্রলাল মিত্র যে সকল বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের পুঁথি আবিষ্কার করছে, সেগুলোর একটা তালিকা প্রকাশ করছে। কত সালে, না 1882 সালে। সেই তালিকাটা একটা গ্রন্থের মধ্যে প্রকাশ করছে। সেই গ্রন্থটার নাম কি, না দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা প্রচণ্ড বারে বারে পরীক্ষাতে আসে, খুব ভালো করে মনে রাখবি। তাহলে এই যে দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই গ্রন্থটার আবিষ্কার মানে লিখেছিলেন কে, এই তালিকাটা কে প্রকাশ করেছিল, এই গ্রন্থটি রচয়িতা কে, দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, কে বল? রাজেন্দ্রলাল মিত্র। রাজেন্দ্রলাল মিত্র। এই গ্রন্থটাতে তিনি কি করেছিলেন, না ওই যে নেপালে গিয়ে তিনি যে বিভিন্ন বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্মের সাহিত্যের যে পুঁথি আবিষ্কার করেছিলেন, সেগুলো তিনি একটা তালিকা রূপে এই গ্রন্থের মধ্যে কি অ্যাড করেছিলেন। এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হচ্ছে, 1882 1882। ক্লিয়ার? 82 সাল। হ্যাঁ, জায়গাটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখ, প্রত্যেকটা মানুষই তো মরণশীল রে, কেউ বেঁচে থাকতে পারে না, সবাই মৃত্যুকেই তার নিজের এক একটা নিঃশ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে বিসর্জন দেই, তাই তো। তো এই ব্যক্তিটাও একটা সময় মারা যাচ্ছে। কত সালে মারা যাচ্ছে, না 1891 সালে মারা যাচ্ছে। কে, না আমাদের রাজেন্দ্রলাল মিত্র। কিন্তু মানুষ যদি মারা যায়, সময়ের গতি কি কখনো থেমে থাকে, আবিষ্কার কি কখনো থেমে যায়, কখনোই থেমে যায় না, তাই না? তাহলে এই যে একটা কাজ যেটা রাজেন্দ্রলাল মিত্র করে গেলেন, এটা কি থেমে থাকবে, বল? থেমে থাকবে না। এর কেউ না কেউ আবার কাজে নিযুক্ত হবে। তো যখন রাজেন্দ্রলাল মিত্র মারা গেল, তখন সরকার কাকে দায়িত্ব দিচ্ছে, আমাদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে। হরপ্রসাদ দায়িত্ব পড়ছে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যার পুঁথি সন্ধান ও সংগ্রহ করার দায়িত্ব কিন্তু সে পাচ্ছে। পরীক্ষাতে যদি প্রশ্ন নর্মাল দেই যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে কোন কোন জায়গার দায়িত্ব দেওয়া হয়েছিল পুঁথি সংগ্রহ করার জন্য, সেটা হচ্ছে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা। অতটা ইম্পর্টেন্ট নয়, যদি আসে তাহলে লিখিস। এরপরে এ বেটা যখন পুঁথি সন্ধান করবে, এও নেপালে যাবে, ঠিক আছে। তো হরপ্রসাদ শাস্ত্রীর উপরে যখন দায়িত্ব পড়লো, ঠিক আছে, তখন হরপ্রসাদ শাস্ত্রীও কিন্তু সেই জায়গাতেই গেল যে জায়গা থেকে আমাদের এর আগে যে বাঙালি গবেষক একটা বিভিন্ন বৌদ্ধ ধর্মের যে পুঁথি আবিষ্কার করে সে একটা গ্রন্থের মধ্যে তালিকা রূপে প্রকাশ করলো, সেই জায়গাতে কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী গেল। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গেল পুঁথি সন্ধান করার জন্য। এরপরে তো হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপালে গেল, মোট 4বার নেপালে গিয়েছিল। প্রথমবার কখন গেল, না 1897 সালে প্রথমবার কিন্তু নেপালে যাচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তারপরে এখানে ব্যর্থ হয়ে গেছে।
এরপরে দ্বিতীয়বার সে গেল, দ্বিতীয়বার গেল, দ্বিতীয়বার যাওয়ার পরে 1898 এসে গেল, এখানেও কিছু হয়তো পাইনি সে। এরপরে সে তৃতীয়বার গেল, তৃতীয়বার কোথায় গেল? নেপালেই গেল। কত সালে? 1907। এই তৃতীয়বারের প্রচেষ্টাতে সে মোট 4টা পুঁথি সংগ্রহ করলো। কটা? 4টা পুঁথি সংগ্রহ করলো। কিন্তু মানুষ যদি কিছু পেয়ে যায়, তবুও মানুষের আশা কিন্তু কখনো শেষ হয় না। সে ভাবছে যে আরও একবার গিয়ে দেখি, যদি আরও কিছু পাওয়া যায়। তারপরে আবারও একবার গেল, সেটা হচ্ছে 1922 সাল। এই 4বার কিন্তু আমাদের হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়েছিল। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে পুঁথি আবিষ্কার করার জন্য হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালে কতবার গিয়েছিল? কবার? বল। 4 বার। 4বার গিয়েছিল। 4 বার। এরপরে তাহলে কতবারের প্রচেষ্টাতে সে পুঁথি আবিষ্কার করেছিল? 3 বারের প্রচেষ্টায়। তৃতীয়বারের প্রচেষ্টাতে আবিষ্কার করেছিল। তৃতীয়বারের প্রচেষ্টা হ্যাঁ, করেছিল, সেই তৃতীয়বার সে গিয়েছিল কোন সালটা পড়ছে? 1907। 1907। তাহলে এই তৃতীয়বারের প্রচেষ্টায় এই যে 4খানা যে সে পুঁথি আবিষ্কার করলো বা 4খানা যে পুঁথি পেল, এই 4খানার মধ্যেই একটা পুঁথি হলো কি না এই চর্যাপদ। বুঝতে পারলি? চর্যাপদ। এইটা হচ্ছে একটা হ্যাঁ, চর্যাপদ। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে চর্যাপদ, এই যে চর্যাপদ নামে যে আমরা নামটা পাচ্ছি, এটা কি প্রথমে চর্যাপদ নাম ছিল? যে না, এটা কিন্তু প্রথমে চর্যাপদ নাম ছিল না, এর অন্য একটা নাম ছিল। কিন্তু এই চর্যাপদ আমরা কেন নামকরণ করছি? কেননা এটা লোকপ্রচলিত একটা নাম, বহুল ব্যবহার। চর্যাপদ নামটাকেই সকলেই বেছে নিয়েছেন। হরপ্রসাদ শাস্ত্রীর নাম কিন্তু অন্য দিয়েছেন। তো চর্যাপদ এর নামকরণ প্রসঙ্গ যখন আমরা পড়ব, তখন আমরা সেটা আলোচনা করব। তাহলে আপাতত আমরা কটা পুঁথি পাচ্ছি হরপ্রসাদ শাস্ত্রীর হাত ধরে? 4টে, তাই তো? 4টে। হ্যাঁ। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন তোদের দেওয়া হয় যে হরপ্রসাদ শাস্ত্রী কত খ্রিস্টাব্দে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন, তাহলে কোথা থেকে হবে? নেপাল থেকে, তাই তো? কত হ্যাঁ, খ্রিস্টাব্দে? হ্যাঁ, হ্যাঁ 1907 খ্রিস্টাব্দে। 1907। কতবারের প্রচেষ্টাতে? তৃতীয়বারের প্রচেষ্টা। 3 বার। দ্বিতীয়বারের প্রচেষ্টাতে। 1907 সালে নেপালে গিয়ে তিনি মোট কটি পুঁথি আবিষ্কার করছেন? 4টে। 4টে। ক্লিয়ার জায়গাটা? তাহলে দেখ, সে তো নেপালে গিয়ে আবিষ্কার করছে, কিন্তু নেপালের কোথায় আবিষ্কার করছে? মাঠে গিয়ে নাকি কোনো একটা জঙ্গলে গিয়ে? সেটাও তো তোদেরকে জানতে হবে, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ, কোথায় গিয়ে সে আবিষ্কার করছে সেই জায়গাটাতে? সে তো নেপালে গেল, কিন্তু নেপালের কোথা থেকেই 4খানা পুঁথি আবিষ্কার করলো? সেটা হচ্ছে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে, অর্থাৎ গ্রন্থশালা থেকে। নেপালের যে একটা বৃহৎ একটা আন্দোলন পেরিয়ে গেল, তোরা দেখলি? শুনলি? কিরে, নেপালে তো একটা মারাত্মক আন্দোলন হয়েছে, তোরা তো শুনলি, এটা শুনেছিস? এই তোরে কিছুদিন হ্যাঁ স্যার। আগে আউট করে দিল। তো সেখানে গ্রন্থশালাটা ছিল, তো বর্তমানে সেটা পুড়ে ছারখার হয়ে গেছে। যেখান থেকে আমাদের বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদের পুঁথিটা পেয়েছিলাম, এটা বাঙালির জন্য এবং বাংলা সাহিত্যের জন্য একটা অনেক বড় একটা পতন। ঠিক আছে? তো দেখ, তাহলে তোদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, তাহলে কি হবে রে? রাজদরবারের গ্রন্থাগারে বা গ্রন্থশালা থেকে। গুড। তাহলে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে বা গ্রন্থশালা থেকে। তো এরপরে দেখ, এই যে গ্রন্থাগার, এর তো একটা নাম থাকবে। সেই নামটা কি? এই গ্রন্থাগারের নাম হচ্ছে রয়্যাল লাইব্রেরি। খুব ভালো করে মনে রাখবি, পরীক্ষাতে প্রশ্ন দেই, মাঝে মাঝে দেই, যে হরপ্রসাদ শাস্ত্রীর প্রাপ্ত পুঁথি, যে এই যে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে, এই গ্রন্থাগারটার নাম কি ছিল? তাহলে গ্রন্থাগারটার নাম কি ছিল? রয়্যাল লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি। ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? তো এই রয়্যাল লাইব্রেরি থেকে বা নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী মোট কতখানা পুঁথি আবিষ্কার করেছিল? 4খানা। 4। 4খানা। তো এই 4খানা পুঁথির নাম এবারে আমাদেরকে জানতে হবে। তো দেখ, প্রথম নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এটাই হচ্ছে চর্যাপদ। বুঝতে পারছিস? তাহলে প্রথম নাম কি রে? চর্যাচর্য বিনিশ্চয়, প্রথম পুঁথি।
নেক্সট হচ্ছে সরহপাদের দোহা, নেক্সট হচ্ছে টিকা সহ কৃষ্ণপাদের দোহা, তারপরে হচ্ছে ডাকা। এই চারটে পুঁথি তোদেরকে না চোখ বন্ধ করে মুখস্থ করে রাখতে হবে। পরীক্ষাতে প্রশ্ন দেই যে হরপ্রসাদ শাস্ত্রী এই যে নেপাল থেকে যে চারখানা পুঁথি আবিষ্কার করলো, এই চারখানা পুঁথির নাম লেখো। তাহলে কি কি হবে? একটা হচ্ছে চর্যাচর্য নিশ্চয়, একটা হচ্ছে সরহপাদের দোহা, একটা হচ্ছে টিকা সহ কৃষ্ণপদের দোহা, একটা হচ্ছে ডাকার নব। এগুলো কিন্তু তোদেরকে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি জায়গাটা? এই যে চারটে পুঁথি, ওকে। আর এই যে তাহলে আমরা এই হ্যাঁ, চারটে পুঁথির মধ্যে কোন পুঁথিটাকে নিয়ে চলবো রে? এগোবো কোন পুঁথিটাকে? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য চর্যাচর্য বিনিশ্চয়। বিনিশ্চয়, কারণ এটাই হচ্ছে চর্যাপদ। তাহলে এই চর্যাচর্য বিনিশ্চয় এটা একটা কি? এটা একটা উপন্যাস, গ্রন্থ, কি এটা একটা পুঁথি কিংবা গ্রন্থ, তাই তো? তাহলে পুঁথি কিংবা হ্যাঁ যদি হয় তাহলে এটা একটা পুরনো পুঁথি। তাহলে পুঁথিটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি জানবো? এই চর্যাচর্য বিনিশ্চয় পুঁথি সম্পর্কিত তথ্য আমরা জানবো, বা এই যে চর্যাচর্য বিনিশ্চয় জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। তার আগে তোরা বলে নে এই চারটে পুঁথির একবার নাম একটু দেখে দেখে বলে নে, যে হরপ্রসাদ শাস্ত্রী যে চারটা পুঁথি আবিষ্কার করেছিল সেই চারটা পুঁথির নাম কি? বল, তাড়াতাড়ি বল, দেখে দেখেই বল, তাড়াতাড়ি বল, মুখস্থ হয়ে যাবে এখানে। বল রে, চারটা পুঁথির নাম কি? শোনা যাচ্ছে নি? স্যার বলবো? চর্যাচর্য বিনিশ্চয়, সরপাদের দেওয়া, টিকা সহ কৃষ্ণপাদের দেওয়া, ডাকার নব। হ্যাঁ, ঠিক। দাদা মিউট করা ছিল, আমি বলছিলাম কিন্তু। হ্যাঁ বলবি রে, তোরা বলবি। আমাকে ভয় যদি পাস তো জীবনে সবাইকেই ভয় পাবি ভাই, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। লজ্জা শরম সব হাঁটাই নিয়ে এখানে ক্লাস করবি, ঠিক আছে? তাহলে দেখ, দাদা মিউট যে, করেছিলাম না তার জন্য। এই যে চারটা পুঁথি যে আবিষ্কার করলো সেই পুঁথি সম্পর্কিত আমরা অবশ্যই তথ্য জানবো। তো এই চারটা পুঁথিকে একত্রিত করে সে একটা গ্রন্থ আকারে প্রকাশ করছে, ঠিক আছে? একটা গ্রন্থ হিসেবে প্রকাশ করছে। সেই গ্রন্থটার নাম দিচ্ছে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এবারে বিষয়টা কি না, দেখ এই যে চারটা পুঁথি সে আবিষ্কার করলো, এই চারটা পুঁথিকে সে এক জায়গাতে একটা গ্রন্থ আকারে প্রকাশ করছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কিন্তু এই গ্রন্থটা সে কোথা থেকে প্রকাশ করছে? সেটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছে। এটা একটা সংস্থা, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছে। কত সালে প্রকাশ করছে? না 1916 সালে। বাংলাটা 1323 বঙ্গাব্দ বা 1323 সন। তাহলে দেখ, যদি পরীক্ষাতে তোদের প্রশ্ন দেওয়া হয় যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কত সালে আবিষ্কার করে, তাহলে হবে 1907, তাই তো রে? 1907। হ্যাঁ, আর আবিষ্কার। পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পুঁথি কত সালে প্রকাশ করেন, তখন কি হবে? 1916 সালে। তখন হবে 1916 সালে। যদি বলা হয় কোথা থেকে হুম, প্রকাশ করেন, তখন কি হবে? নেপালের রাজদরবার থেকে। আরে পাগল, এ, নেপালের রাজদরবার থেকে প্রকাশ আবিষ্কার করছে। প্রকাশ হ্যাঁ হ্যাঁ দাদা, বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছে। আরে আবিষ্কার আর প্রকাশ আলাদা। মনে কর হ্যাঁ দাদা, হ্যাঁ। একটা কবিতা লিখবি, তোর কবিতাটা লেখা হয়ে গেল, এটা লেখার লেখাই থেকে গেল, কিন্তু এই কবিতাটাকে মানুষের জায়গাতে মানে মানুষের হাতে হাতে যদি পৌঁছে দিতে হয়, তাহলে কবিতাটাতে তোকে প্রকাশ করতে হবে তো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এবারে প্রকাশ করার জন্য তো কোনো একটা তো সহায়ক লাগবে। সেটা বিভিন্ন প্রকাশক, যেমন মৌলিক লাইব্রেরি থেকে অনেক গল্প কবিতা প্রকাশ প্রকাশ করা হয়, সেরকম জিনিস তো লাগবে, হুম, হ্যাঁ কি না? হয়তো মনে কর কোনো পত্রিকা হলেও হুম, তো প্রয়োজন পড়বে, কোনো ম্যাগাজিন হলেও তো প্রয়োজন পড়বে, হ্যাঁ কি না? তবে তো মানুষের হাতে হাতে পৌঁছাবে তোর কবিতাগুলো। হ্যাঁ দাদা। প্রকাশ জায়গাটা আলাদা, আবিষ্কার জায়গাটা আলাদা, ওকে। তো প্রকাশ হচ্ছে কোথাও বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সাহিত্য চর্যাপদের পরিষদ পুঁথিটা থেকে। প্রকাশ করছে কত সালে?
1916 সালে। 1916 সালে, এটা কিন্তু ভালো করে মনে রাখবি। এবারে অন্য দিক দিয়ে যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে চারখানা পুঁথি আবিষ্কার করেছিল, সেই পুঁথিগুলোকে একত্রে তিনি কোন গ্রন্থে প্রকাশ করেন? নাম কি? গ্রন্থটার নাম কি? বঙ্গীয় কি সাহিত্য হবে? পুস্তক। তোরা গুলিয়ে ফেলছিস কেন? আমার কথাগুলো বোঝার চেষ্টা কর। দাদা, হ্যাঁ, হাজার গ্রন্থ বছরের যদি পুরনো বলে, বাংলা ভাষায় গদ্য গান ও দোহা হ্যাঁ, নামে প্রকাশ করেন। এই নামে হ্যাঁ, প্রকাশ ভুলভাল বলছি। করছে। এর ভিতরে এটা একটা গ্রন্থ, এর ভিতরে আছে এই চারখানা পুঁথি। বুঝতে পারছিস? চারখানা গ্রন্থ। হ্যাঁ বুঝতে দাদা। পারছিস? জায়গাটা সবার ক্লিয়ার হচ্ছে রে? হ্যাঁ দাদা। কি রে, বাকিদের ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ। হুম। তাহলে কি হলো না, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল থেকে যে চারখানা পুঁথি আবিষ্কার করলো, সেই চারখানা পুঁথি একত্রিত করে 1916 সালে কোথা থেকে? না বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সে প্রকাশ করছে। কি নামে প্রকাশ করছে? কোন গ্রন্থ বা গ্রন্থটার নাম কি? না হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এটা কিন্তু তোদেরকে মুখস্থ করতে হবে। বুঝতে পারলি জায়গাটা? ওকে। হ্যাঁ দাদা। এই গ্রন্থটাতে মোট চারখানা পুঁথি আছে, তার মধ্যে একটা কি না চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে এই চর্যা চর্যা চর্যাচর্য যে বিনিশ্চয়, হ্যাঁ। বিনিশ্চয় যে পুঁথিটা, এই পুঁথিটাকে নিয়ে আমাদেরকে এগোতে হবে, কেননা এটাই হচ্ছে চর্যাপদ। ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে। তাহলে হ্যাঁ দাদা। চর্যাচর্য বিনিশ্চয়ের জায়গাটাতে আসবো। তাহলে দেখ, এবার পুঁথির পরিচয়ে আমরা কিন্তু ঢুকে গেলাম। ওকে, আবিষ্কারের ইতিহাস শেষ, পুঁথির পরিচয়ে ঢুকে গেলাম। তো এই যে চর্যাচর্য বিনিশ্চয়, এটাকে যদি আমরা ভাঙি, চর্যাচর্য বিনিশ্চয় কাকে বলে? আমরা কাকে বলবো? এটা জিনিসটা কি? পরীক্ষাতে প্রশ্ন দেই যে চর্যা শব্দের অর্থ কি? তা দেখ, আমরা যদি ভাঙি তাহলে প্রথমে চর্যা পাচ্ছি, তারপরে আমরা অচর্য পাচ্ছি, তারপরে আমরা বিনিশ্চয় পাচ্ছি। তো এখানে এই যে চর্যা, অচর্য এবং বিনিশ্চয়, তিনটের অর্থ তোদেরকে জেনে রাখতে হবে। প্রথমে হচ্ছে কি না চর্যা। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণীয়। অচর্য শব্দের অর্থ হচ্ছে আচরণীয় নয়। আর বিনিশ্চয় শব্দের অর্থ হচ্ছে যা নিশ্চিত রূপে জানা যায়। তাহলে তাহলে এই চর্যাচর্য বিনিশ্চয় শব্দের অর্থটা কি? এটার মানেটা কি? বা এটাকে আমরা কাকে বলবো? না এই যে এটা তো বৌদ্ধ সহজিয়া সাধকদের রে, তাই তো? তো এই যে বৌদ্ধ সহজিয়া সাধকদের মতে কোনটা আচরণীয়, মানে কোনটা উচিত, এবং কোনটা উচিত, কোন জিনিসটা উচিত, কিংবা কোনটা আচরণীয় নয়, মানে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, কোনটা আচরণীয় এবং কোনটা আচরণীয় নয়, সেই বিষয়টা নিশ্চিত রূপে জানা যায় যে গান বা কবিতার মাধ্যমে বা যে গ্রন্থে, তাকেই আমরা কি বলবো? চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। বিনিশ্চয়। পদ, চর্যাপদের এই যে পদ, এই যে চর্যাপদ, চর্যাটা তো মূল, এটা তো মূল, হ্যাঁ কি না? এটা তো মূল, এটাই তো মূল। হুম। যে চর্যাপদ, এই পদ শব্দের অর্থটা কি? এই পদ শব্দের অর্থ হচ্ছে গান বা কবিতা। তাহলে ভালো করে মনে রাখবি, চর্যাপদের মধ্যে যতগুলো পদ আমরা পাচ্ছি, সেগুলো বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন সঙ্গীত। সেখানে তারা নিজেদের এই হুম। ধর্মের যে কথা, সেগুলো গূঢ় ভাষার মাধ্যমে ব্যক্ত করেছেন, গানের মাধ্যমে ব্যক্ত করেছেন। এই যে তোরা যে প্রথমেই যে লুইপাদের যে পদটা আছে, কা আতরু বড় পঞ্চবিদাল চঞ্চল চিয়ে পৈঠা কালো দৃঢ় করিও মহাসুর ঘনই গুরু পুচ্ছিও জানো, তোদের অদ্ভুত টাইপের লাগবে, কিন্তু এটাই বাংলা। ঠিক আছে? এখান থেকেই বাংলা ভাষার উৎপত্তি। বুঝতে পারছিস? এখানেই বাংলা ভাষার শিকড়টা লুকিয়ে আছে। হুম। এগুলোকে সন্ধ্যা ভাষা বলা হয়। আলো আঁধারি, কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। কেন তারা এরকম ভাষা ব্যবহার করেছে? কারণ তাদের যে গূঢ় তত্ত্ব, সেই তত্ত্বটা যাতে অন্যান্য কোনো যারা কুপ্রথার সাথে যুক্ত, যারা খারাপ মনোভাব সম্পন্ন মানুষ, তাদের হাতে লেগে যেন অন্য দিকে চালিত না হয় তাদের ধর্মগুলো, সেই জন্য তারা গূঢ় সংকেত ব্যবহার করে চর্যাপদের এক একটা পদ রচনা করেছিলেন। ঠিক আছে? তাহলে এই যে চর্যাপদের পদ শব্দের অর্থ কি রে? বল। চর্যাপদের গান। শব্দের অর্থ কি? গান গান। বা
কবিতা। আর আমরা এই যে চর্যা শব্দের অর্থটা খুব ভালো করে মনে রাখবি, এটা পরীক্ষাতে না প্রচন্ড পরিমাণে আসে। চর্যা শব্দের অর্থ কি? আচরণীয়। আচরণীয়। আচরণ। আর অচর্য শব্দের অর্থ হচ্ছে আচরণীয় নয়। আর বিনিষ্ট শব্দের অর্থ যা নিশ্চিত। নয়। তাহলে কি হলো না, যে নিশ্চিত। যা গ্রন্থে নিশ্চিত আমরা রূপে জানা যায়। কোনটা আচরণীয় কোনটা আচরণীয় নয় এটা নিশ্চিত রূপে জানতে পারি, সঠিকভাবে জানতে পারি, হ্যাঁ, যে গ্রন্থে, হুম। সেটাই হচ্ছে চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। এই পদ শব্দের অর্থ হচ্ছে গান বা কবিতা। ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ। হ্যাঁ, বাকিদের ক্লিয়ার রে? হ্যাঁ স্যার। মিট করবি, হ্যাঁ। ওকে, এরপর আমরা পুঁথি পরিচয়ে চলে আসছি। এই যে চর্যাপদ, এটা কোথায় লেখা হয়েছিল? এই চর্যাপদটা কি আমাদের মতো তখনকার সময় এই যে স্বচ্ছ সাদা কাগজের মতো যে কাগজগুলো আমরা পাচ্ছি সেরকম কোনো কাগজ ছিল না? এই চর্যাপদের পুঁথিটা লেখা হয়েছিল তাল পাতায়। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে বারবার আসে। 90% পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে চর্যাপদের পুঁথি কিসে লেখা হয়েছিল। তো চর্যাপদের পুঁথি কিসে লেখা হয়েছিল? তাল পাতাতে। তাল পাতায়। এরপরে দেখ, এই যে চর্যাপদের পুঁথিটা যখন তোরা খুলবি, তোরা খুলিসনি, তোরা কেন খুলবি আর? তো চর্যাপদের পুঁথিটা শুরু হয়েছে একটা শব্দ দিয়ে। সেটা কি না, নম শ্রী বজ্র যোগিন্যে। যদি মনে রাখতে পারিস তো খুবই ভালো, অতটা ইম্পর্টেন্ট নয়। পরীক্ষাতে 40% আসে, ঠিক আছে, 40% পরীক্ষাতে আসে এই প্রশ্নটা, যে চর্যাপদের পুঁথিটা কি শব্দ দিয়ে শুরু হয়েছে। তাহলে কি শব্দ দিয়ে শুরু হয়েছে? নম শ্রী বজ্র যোগিন্যে। মনে রাখার চেষ্টা করবি, পারলে ভালো, না পারলে কোনো ক্ষতি নেই। তো এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবি, তাল পাতায় লেখা হয়েছিল, ঠিক আছে। যদি বলা হয় কি শব্দ দিয়ে শুরু হয়েছে, তখন হবে নম শ্রী বজ্র যোগিন্যে। যদি বলা হয় পুঁথিটা শুরু হয়েছে কত পৃষ্ঠা থেকে, তখন হবে প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু হয়েছিল। প্রথম দিকের কিছু পাতা উই পোকায় খেয়ে নিয়েছিল, মাঝেও কিছু পাতা উই পোকায় খেয়ে নিয়েছিল। তো সেটা কি পোকায় খেয়েছিল জানা যায়নি, তবে সেই পাতাগুলো কিছু পাওয়া যায়নি আর কি, হ্যাঁ। সেই জন্য এই চর্যাপদের যে পুঁথিটা সেটা খণ্ডিত অবস্থায় পাওয়া গেছিল, হ্যাঁ, পুরোপুরি যে সম্পূর্ণ পাওয়া গেছে সেটা কিন্তু নয়, সমস্তটাই আধা আধুরা হয়ে আছে, সেই আমারই আধুরি কাহানির মতো। তো বোঝা গেল জায়গাটা। তাহলে চর্যাপদের পুঁথি তালপাতায় লেখা। যদি বলা হয় কি শব্দ দিয়ে শুরু হয়েছে, তাহলে হবে নমশ্রী বজ্র যোগিন্যে। যদি বলা হয় কোন পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, তখন হবে প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠা। দুটো অত ইম্পর্টেন্ট নয়, তাল পাতাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রতিটি পৃষ্ঠায় পংক্তি, পংক্তি মানে কি রে? পংক্তি মানে হচ্ছে লাইন, ঠিক আছে। প্রতিটি পৃষ্ঠায় লাইন ছিল 5টা করে, হ্যাঁ, প্রতিটি পৃষ্ঠায় লাইন ছিল 5টা করে, ইম্পর্টেন্ট নয়। এই দুটো প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষাতে হাজারবার আসে, ঠিক আছে। পুঁথিটিতে মোট পদের সংখ্যা, ভালো করে দেখ, চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে মোট পদের সংখ্যা 50 মতান্তরে কত রে? 51টি। একান্ন। পরীক্ষাতে যদি প্রশ্ন দেই চর্যাপদের মোট পদের সংখ্যা কত, তখন ভুল করেও লিখে দিস না 46.5টা, ঠিক আছে। মোট পদের সংখ্যা যদি বলা হয় হ্যাঁ তাহলে স্যার। হবে 50 মতান্তরে 51। আর মোট পদকর্তার সংখ্যা যদি বলা হয়, বারবার বলছি, উত্তর দেওয়ার পরে মিউট করবি। পুঁথিটাতে যদি মোট পদকর্তার সংখ্যা বলা হয় তখন হবে 23 মতান্তরে 24 জন। ব্যাপারটা বুঝতে পারছিস? তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে চর্যাপদের মোট পদের সংখ্যা কত, তাহলে কি হবে? 50 মতান্তরে মতান্তরে একান্ন। 51। আর যদি বলা হয় মোট পদকর্তার সংখ্যা কত, 23 মতান্তরে 24 জন। 23 মতান্তরে 24 জন, ঠিক আছে। ওকে, এরপরে এই যে মতান্তর, হ্যাঁ। মতান্তর মানে কি? মতান্তর মানে কি? মতের অন্তর। তাহলে এক মতের অন্তর কাদের দেখা যায়? ছাগলে তো আর মতের অন্তর দেখা যাবে না, সে ম্যামে করছে, হবে নি তো। তাহলে মানুষের কথার মতের অন্তর থাকে। একজন ব্যক্তি একটা মত দিচ্ছে, আর একজন ব্যক্তি আর একটা মত দিচ্ছে। তাহলে একজন ব্যক্তি বলছে যে 50 জন মোট পদের সংখ্যা,
একজন ব্যক্তি বলছে যে না 51 জন, একজন ব্যক্তি বলছে মোট পদকর্তার সংখ্যা 23 জন, আর একজন ব্যক্তি বলছে মোট পদকর্তার সংখ্যা 24 জন। তাহলে এই যে মতান্তরটা কার মতে কোনটা সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে সেই জায়গাটাতে আমরা একটু চলে যাই। দেখ আমরা তাহলে কি পেলাম, আমরা পেলাম যে চর্যাপদে মোট পদকর্তার সংখ্যা হচ্ছে 23 মতান্তরে 24 জন পদকর্তা, আর মোট পদ আমরা পাচ্ছি 50 মতান্তরে 51। কিন্তু কার মতে 50 এবং কার মতে 51, কার মতে 23 আর কার মতে 24, সেই জায়গাটা জানতে হবে এবং কেন সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে দেখ, তাহলে আমরা প্রথমে চলে যাই 50-এর জায়গাটা। তাহলে কেমন দেখ, প্রথমে 50 আছে। এই যে তোদের দুজন ব্যক্তির নাম বলছিলাম, প্রথমে একটা সুনীতি কুমার বাবু বলেছিলাম আর একটা শহীদুল্লাহ বাবু বলেছিলাম, অর্থাৎ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাবুর বলেছিলাম। আর একজন ব্যক্তি তোরা এখানে জানবি, যেটা হচ্ছে সুকুমার সেন। তো দেখ এই যে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, এর মতে চর্যাপদের পদের সংখ্যা হচ্ছে 50টা, যদিও আসে না পরীক্ষাতে যে ভাই মোহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের পদের সংখ্যা কত, 50টা, মনে রাখার চেষ্টা করবি। আর পদকর্তার সংখ্যা হচ্ছে 23 জন। তাহলে মোহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের পদকর্তার সংখ্যা কত রে, কত, 23 জন। 50টি। আরে গাধা কোথাকার, পদকর্তা বলছি, ঠিক। পদকর্তা, পদকর্তা, পদকর্তা মানে যে পদগুলো লিখেছে, কর্তার সংখ্যা হচ্ছে 23 জন। হ্যাঁ দা 23 তার জন। মতে মোহাম্মদ শহীদুল্লাহের মতে। আর মোট পদের সংখ্যা, চর্যাপদের পুঁথিতে মোট পদ কতগুলো আছে, এটা হচ্ছে 50টা, কার মতে, সেটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহের মতে। ক্লিয়ার জায়গাটা, বুঝতে পারছিস? হুম, কিন্তু কেন এরকম সে বলছে, হ্যাঁ দা। কেন এরকম বলছে, এর কারণ হচ্ছে যে চর্যাপদের অন্যতম একজন পদকর্তার নাম হচ্ছে লাড়ি ডম্বিপাদ। ঠিক আছে, হাসবিনি কেউ, হ্যাঁ, কারণ চর্যাপদের বিভিন্ন পদকর্তার নাম লুইপাদ, কান্নপাদ, সবরপাদ, ডম্বিপাদ, ঠিক আছে, এরকম আছে। তো তাদের মধ্যে একজন পদকর্তা হচ্ছেন লাড়ি ডম্বিপাদ। ঠিক আছে, তো এই ব্যক্তিটার নাম পাওয়া গেছিল, হ্যাঁ, এই ব্যক্তিটার নাম পাওয়া গেছিল পুঁথিতে, কিন্তু তার কোনো রকম পদ পাওয়া যায়নি। ওই যে বললাম না, খণ্ডিত অবস্থায় পাওয়া গিয়েছিল, কিছু কিছু পদ পাওয়া যায়নি, কিছু কিছু পদের অর্ধেক অংশ পাওয়া গেছে, আবার কিছু কিছু পদ তো একদমই নাই। ঠিক আছে, তো সেই জন্য এই যে মোহাম্মদ শহীদুল্লাহ বাবু বলছেন যে যেহেতু এই লাড়ি ডম্বিপাদের নাম পাওয়া গেছে পুঁথিতে, কিন্তু ওর কোনো রকম পদ পাওয়া যায়নি, সেহেতু আমরা এই ব্যক্তিটাকে কাউন্ট করে চলবো না, বা এই ব্যক্তিটার পদ যে আছে সেটাকেও আমরা কাউন্ট করে চলবো না। বুঝতে পারছিস? তাহলে দেখ সুকুমার সেন কি বলছে, সুকুমার সেন বলছে 51টা, তাই তো? সুকুমার সেনের মতে কত রে, 51 তো? ভালো। হ্যাঁ স্যার। কিন্তু যেহেতু আপনার শহীদুল্লাহ বলছে যে ওদের লাড়ি ডম্বিপাদ বলে একজন আছে, কিন্তু উনার পদ, সেহেতু আমরা একে ধরে চলবো না, সেই জন্য 50টা। তাহলে দেখ সুকুমার সেনের মতো 51, আর ও বলছে যেহেতু লাড়ি ডম্বিপাদের নাম আছে কিন্তু ওর পদ নেই, সেহেতু আমরা একে ধরবো না। তাহলে 50, 51 - 1, তাহলে কত হলো রে, 50 তো, 50 দাঁড়ালো। 50টা স্যার। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে সেই অর্থে মানে মোহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের সংখ্যা হচ্ছে মোট 50টা এবং পদকর্তার সংখ্যা হচ্ছে 23 জন। ওকে। আর সুকুমার সেন বলছে যে ই বাবা, না না, সেরকম কোনো বিষয় নয়, যে লাড়ি ডম্বিপাদের নাম আমরা পাই, যেহেতু আমরা পাই সেহেতু ওর পদও কিন্তু আছে, হয়তো কোনো কারণবশত পদটা আমাদের হাতে এসে পৌঁছায়নি কিংবা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কি না, সেই জন্য আমরা লাড়ি ডম্বিপাদকে ধরে নিয়ে চলব। আরে ভাই, আমাদের ঘরের মধ্যে মনে কর যদি একজন কেউ মারা গেল, এরপরে যদি কেউ বলে যে তোমার কে কে ছিল, তাহলে সে মারা গেছে মানে কি আমরা তাকে ধরবো নি? বল, আমরা কি ধরবো নি? আমরা তো অবশ্যই ধরবো তাকে, হ্যাঁ, নাকি তাকে আমরা সাইডে ফেলে দেবো? সুকুমার সেন সেই মতটা দিচ্ছে, বলছে না, বলছে যেহেতু লাড়ি ডম্বিপাদের পদ আমরা পাই, মানে নামটা আমরা পাচ্ছি পুঁথির মধ্যে, কিন্তু কোনো কারণবশত হয়তো তার পুঁথিটা আমরা, মানে তার পদ, লেখা পদটা আমরা পাচ্ছি না, হয়তো কোনো কারণবশত নষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ,
কিংবা আমাদের হাতে এসে পৌঁছায়নি, কিন্তু ওর নাম তো আছে, নাম আছে মানে কি তার পদ আছে, তার লেখা পদ ছিল, কোনো কারণে নষ্ট হয়ে আমাদের হাতে এসে পৌঁছায়নি, সেই অর্থে আমরা লাড়ি রম্বিপাদকে কিন্তু ধরে চলবো। তো সেই জন্য সুকুমার সেনের মতে যেহেতু ও ধরে চলছে, তাহলে 50 প্লাস কত হয়ে যাবে রে? 1 হবে তো? এক। হ্যাঁ। তাহলে সুকুমার সেনের মতে কত? সুকুমার সেনের মতে হয়ে গেল 51। 51। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে সুকুমার সেনের মতে মোট পদের সংখ্যা কত চর্যাপদের, তাহলে হবে 51। 51। আর পদকর্তা হবে 24টা। আর মোহাম্মদ শহীদুল্লাহের মতে 24 জন। পদের সংখ্যা 50 আর পদকর্তার সংখ্যা 23। হুম। ঠিক আছে, তো বিশেষ করে এই জায়গাটা একটু মনে রাখবি। হ্যাঁ, এই জায়গাটা একটু মনে রাখবি, সুকুমার একটু বেশি করে মনে রাখবি, এই জায়গাটা দিতে পারে পরীক্ষা। ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার হয়েছে তোদের? হ্যাঁ। হ্যাঁ দাদা। ওকে, এরপরে চলে আই আমরা ওই যে বললাম না যে চর্যাপদের পুঁথি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছিল, অনেকগুলা পুঁথি পাওয়া গেছে, আবার কিছুগুলো পুঁথি আছে যেগুলো একদমই পাওয়া যায়নি। হ্যাঁ, আবার কিছুগুলো আছে যেটা অর্ধেক পাওয়া গেছে। তাহলে দেখ চর্যাপদের নষ্ট পদ, ঠিক আছে, পয়েন্টগুলো দেখবি কোন কোন পদগুলো নষ্ট হয়ে গেছে না, 24 নাম্বার, 25 নাম্বার এবং 48 নাম্বার, এই তিনটা পদ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল, অর্থাৎ পাওয়া যায়নি। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে চর্যাপদের কটি পুঁথি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল, কটা? 3টি। কত কত 3টি। নাম্বার? 24 নাম্বার, 24 নম্বর, 25 নম্বর, 25 নম্বর আর 48 নম্বর। 40 নম্বর। 48 নাম্বার। এইটা খুব ভালো করে মনে রাখবি, এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এবং এই যে 23 নাম্বার যে পদটা, এই পদটার অর্ধেকাংশ লাইন পাওয়া যায়, ঠিক আছে, আর অর্ধেক পাওয়া যায়নি, অর্থাৎ 6টা লাইন পাওয়া গেছিল। ভালো করে দেখ, মোট 6টা লাইন পাওয়া গেছে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় যে চর্যাপদের কোন পদটি বা কত নাম্বার পদটি অর্ধেকাংশ পাওয়া গেছিল, কত নাম্বার পদটি? 23 নম্বর পদে 23 নাম্বার 6টি লাইন পাওয়া যায়। কটা লাইন পাওয়া গেছিল? 6টি লাইন পাওয়া। 6টা লাইন পাওয়া গেছিল। ক্লিয়ার? আর এই যে 23 নাম্বার পদটার রচয়িতা হচ্ছে ভুসুকুপা বা ভুসুকুপাদ বা ভুসুকপাদ, ঠিক আছে, একে বলা হয় বাংলা সাহিত্যের চিত্রময়তার কবি। মনে রাখবি চর্যাপদের চিত্রময়তার কবি পরীক্ষাতে যদি আসে, যদি বলা হয় চর্যাপদের চিত্রময়তার কবি কাকে বলা হয়, তাহলে কি লিখবি? ভুসুকপাদ। জাস্ট এটা মনে রাখার একটু চেষ্টা করবি, খাতা যদি রাখিস সামনে তো লিখে নিবি, ঠিক আছে, যে চর্যাপদের চিত্রময়তার কবি বলা হয় ভুসুকপাদ। ক্লিয়ার? তাহলে দেখ এখানে তাহলে বলা যায় যে 23 নম্বর পদটির অর্ধেকাংশ পাওয়া গিয়েছিল। তাহলে আমাকে একটু ক্লিয়ার কর তোরা যে চর্যাপদের মোট কটি পদ নষ্ট হয়ে গিয়েছিল? 3টি। কোনটা কোনটা? 23 নম্বর, 25 নম্বর আর 24 নাম্বার, 25 নাম্বার আর 48 নাম্বার, এই তিন 48 নম্বর। হয়ে গেছিল। আর কোন পদটার অর্ধেক পাওয়া গেছিল? 23 23 নম্বর নম্বর। পদ। 23 নম্বর পদটার কটা লাইন পাওয়া গেছিল? 6টি লাইন 6টি পাওয়া লাইন গেছে। পাওয়া যায়। 23 নম্বর পদটার রচয়িতাকে ভুসুকপা। ভুসুকপাদ। ক্লিয়ার? ভুসুকুপা। জায়গাটা এখানটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবি, চেষ্টা নয় মনে রাখতেই হবে। ক্লিয়ার? হুম। ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ। ওকে, হ্যাঁ। এরপরে নেক্সট চলে আসি। এরপরে এটা গেল আগেকার সময় চর্যাপদের পুঁথির জায়গা, মূল পুঁথি। বর্তমান সময়ের যে চর্যাপদ, তাহলে পরীক্ষাতে যদি দেওয়া হয় যে চর্যাপদের বর্তমান পদের সংখ্যা কত, তখন কি হবে রে নুনু? বর্তমান মানে এখন, তাহলে হবে 46টা। তাহলে প্রশ্নের ধরন বুঝতে পারছিস তো? যদি পরীক্ষাতে দেওয়া হয় চর্যাপদের মোট পদের সংখ্যা কত, তাহলে কত হবে? 50 মতান্তরে। যদি বলা হয় চর্যাপদের মোট পদের সংখ্যা কত, তাহলে কটা হবে? 50 মতান্তরে। হুম,
50 মত এক- 50 মতান্তরে 51। 50 মতান্তর হ্যাঁ, আর যদি বলা হয় চর্যাপদে হুম, বর্তমান পদের সংখ্যা কত, তাহলে বর্তমান মানে এখন, তাহলে কত হবে? 46.5। 46.5। কিন্তু কিভাবে, সেটাও তো দেখতে হবে। হঠাৎ করে 50 থেকে 46.5-এ নেমে যাবে, সেটা তো আর হলো না। এর তো একটা হিসেব আছে, হ্যাঁ কি না? হুম, এর তো একটা হিসেব আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। গো, তাহলে হিসেবটা দে। হুম, তাহলে প্রথমে কি বললাম, যে সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদের সংখ্যা 51। এটা ধরে চলবো না? এখন হ্যাঁ ধরে চলবো। হ্যাঁ তাহলে এখান থেকে 1 মাইনাস হচ্ছে কার মতে? মোহাম্মদ শহীদুল্লাহের মতে। মোহাম্মদ সাইদুল্লাহ। ওকে, হ্যাঁ 50 হলো। তাহলে এই 50টা হুম, পুঁথির মধ্যে কটা পুঁথি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল? 3টে। 3টা। 24, 25 আর 48। হুম, তাহলে হ্যাঁ 50 মাইনাস 3, তাহলে কটা হলো রে? 47টা। এবারে 40টা। 47টার মধ্যে একটা পদ, অর্থাৎ 23 নাম্বার পদটা, যেটা ভুসুক পাদের 23 লেখা, নম্বর সেটার কত অর্ধেক অংশ পাওয়া পাওয়া গেছে। যায়নি? অর্ধেক পাওয়া গিয়েছিল। অর্ধেক পাওয়া গেছিল আর অর্ধেক পাওয়া যায়নি। তাহলে মাইনাস কত হ্যাঁ 47 থেকে? 1/2। অর্ধেক হবে। তাহলে 47 থেকে যদি হ্যাঁ অর্ধেক বাদ যায়, তাহলে পড়ে থাকবে কত রে? 46.5। 46.5। ক্লিয়ার জায়গাটা? হুম, হ্যাঁ গো, জায়গা ক্লিয়ার? তাহলে বর্তমান পদের সংখ্যা কত? হ্যাঁ 46.5টি। 46.5। 46টি। মোট পদের সংখ্যা কত? 50 মতান্তরে 51টি। ব্যাস, ক্লিয়ার জায়গা? কোনো ডাউট? হ্যাঁ না গো, কেউ কিছু বলছিলি? ক্লিয়ার নেই তো? মানে ডাউট নেই তো? হুম, চল পরে এগিয়ে যাই। আর কিছু জিনিস আছে, পুঁথির পরিচয়টা আমরা একটু হালকা করে নিই। যে দেখ, লুপ্ত পাতাগুলি বাদ দিয়ে পুঁথির মোট পাতার সংখ্যা ছিল 64টি। এগুলো এক্সট্রা তথ্য, এগুলো মনে দরকার নেই। ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসে না। লুপ্ত পাতার সংখ্যা দেখ 5টা। কোন কোন? একটা 35, 36, 37, 39 এবং 66। মনে রাখার দরকার নেই। শেষ পাতার পৃষ্ঠা সংখ্যা ছিল 69। মনে রাখার দরকার নেই, জাস্ট এগুলো এক্সট্রা তথ্য হিসেবে দেওয়া আছে। ঠিক আছে। পুঁথিটির প্রত্যেকটি গানের বা পদের মোট লাইন বা ছত্র ছিল 10 মানে 10টি করে। প্রত্যেকটাতে ম্যাক্সিমামটা ছিল 10টা করে লাইন। ঠিক আছে, ম্যাক্সিমাম 10টা করে কিন্তু লাইন ছিল। যেমন কাতর বড় বল ভবনয় ঘন গম্ভীর বেগে বাহি দুয়ান্তে চিখিল মাঝে নথাই। হ্যাঁ, প্রত্যেকটা লাইন এরকম 10টা করে আছে। আর 10টা করে দেখ, এই যে 10 ছত্র বা লাইন বিশিষ্ট চর্যার গান পাওয়া যায় 40টা। ম্যাক্সিমাম যেহেতু আছে 10টা, সব থেকে বেশি 40টা আছে। ঠিক আছে, 10টা করে লাইন বিশিষ্ট পদ পাওয়া যায় 40টা গান। আর 8টা করে লাইন পাওয়া যায় একটা পদেই, সেটা হচ্ছে 43 নাম্বার পদটা। অর্থাৎ দেখ ভালো করে বুঝ, 10টা করে লাইন মানে 10টি লাইন যুক্ত পদ পাওয়া যাচ্ছে চর্যাপদে মোট 40টা গানে বা 40টা পদে। ঠিক আছে। আর 8টা লাইন বা 8টা ছত্র বিশিষ্ট পদ পাওয়া যায় একটাই পদ, সেটা হচ্ছে 43 নাম্বার পদ। এগুলো মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, এই জায়গাটা টোটালি আউট। এখান থেকে একটা প্রশ্ন আসবে না। শুধু এক্সট্রা তথ্য পরবর্তী সময়ে কাজে লাগবে, এটা ভবিষ্যতে যখন এমএতে ঢুকবি তখন। আর 12টা ছত্র বিশিষ্ট লাইন মানে 12টা লাইন বিশিষ্ট পদ পাওয়া যায় দুটা দুটা পদে, একটা 21 নাম্বার পদ আর একটা 22 নাম্বার পদে। আর 14টা লাইন বিশিষ্ট পদ পাওয়া যায় তিনটা পদ, একটা হচ্ছে 10 নাম্বার, 28 নাম্বার, 50 নাম্বার। ঠিক আছে। আর চর্যা গীতিকায় বা চর্যাপদে ভণিতার ব্যবহার সমগ্র চর্যা গীতিকায় মোট 8 রকমের ভণিতা ব্যবহৃত। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। হ্যাঁ, এটা মনে রাখবি, এটা মনে রাখবি। তাহলে দেখ, পরীক্ষাতে যদি নর্মাল দেয় যে চর্যা গীতিকায় মোট কত রকমের ভণিতা ব্যবহার হয়, ভণিতা কি সেটা বলছি, কত রকমের? 8 রকমের। ঠিক আছে। আর এই যে ভনয়, ভনয় নামক একটা ভণিতা, ভনয় নামক ভণিতাটি সর্বাধিক ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে 19 বার। অত দরকার নেই, এটাও চাইলে মনে রাখতে পারিস, আবার নাও রাখতে পারিস, পরীক্ষাতে দেবে না। আর ভনন্তী নামক যে ভণিতাটা, সেটা মোট 3বার ব্যবহৃত হচ্ছে, সেটা 3 নাম্বার পদ, 16 নাম্বার পদ আর 39 নাম্বার পদ। এরপরে তোদের মনে প্রশ্ন জাগবে যে ভণিতা মানে কি, পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, ভণিতা কাকে বলে? তোরা জানিস ভণিতা কাকে বলে? বলতে পারবি? বলতে পারবি? না দেখ,
বলুন দাদা, বলেছি। ভনিতা মানে হচ্ছে যে, মনে কর একটা কবিতা, ঠিক আছে, মনে কর একটা কবিতা, তাহলে এই কবিতাটা কে লিখবে? কবি লিখবে, তাই তো? হ্যাঁ। হয়তো কবির নাম হতে পারে রতন, হতে পারে তোদের তোদের রিয়া, হতে পারে, ঠিক আছে, আর তোরা যারা আছিস তারা হতে পারিস। কিংবা ধর আমাদের এই চর্যাপদের পদকর্তা যারা, তারাও তো কবি। কাহ্নপাদ হতে দাদা, দুই পাদ হতে পারে, সবর পাদ হতে পারে, চাট্টিল পাদ হতে পারে, ঠিক না? হতে পারে। তো হ্যাঁ। ভনিতা মানে হচ্ছে এই যে যিনি পদকর্তা, যিনি কবিতাটা লিখছেন, উনি যখন নিজের নামটা কৌশলে যে লাইনটাই ব্যবহার করে, সেটাই হচ্ছে ওই পদটার ভনিতা। তাহলে আমরা কি বলবো? যে পদকর্তার নাম বিশিষ্ট লাইনকেই পদটির ভনিতাংশ বলা হয়। ব্যাপারটা বুঝতে পারছিস? অর্থাৎ যিনি লিখছেন, ওনার নামটা যে লাইনটাতে আমরা পাবো, সেটাই হচ্ছে ওই পদটার বা ওই কবিতার কি কি ওই পদটার কি ভনিতা। ভনিতা। ভূমিকা। ঠিক আছে? যেমন দেখ, এই যেমন কা তরু বড় পঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে পই থাকা আলো দৃঢ় করিয় মহাসু লুই ভনয় গুরু পুচ্ছিও জানো। এই যে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, লুই ভনয় গুরু, দেখ পদকর্তাকে কা তরু বড় পঞ্চ বিড়াল, পদকর্তা হচ্ছে লুই পাদ, তাই তো? ভনয় হ্যাঁ, গুরু হ্যাঁ। পুচ্ছিও জানো, তাহলে দেখ নাম আছে লুই, লুই ভনয়, হ্যাঁ দাদা আছে। অর্থাৎ ভনয় লুই, অর্থাৎ আমাদের এই গুরুকে লুই ভনয় গুরু পুচ্ছিও জানো, অর্থাৎ লুইপাদ বলছে বলছে তুমি গুরুর কাছে জেনে নাও কিভাবে এই পরমাত্মার মানে মানে এই জগতাত্মার সাথে, আমাদের এই ভব সংসারের বেড়াজাল থেকে বেরিয়ে কিভাবে পরমাত্মার সাথে মিলিত হতে আমরা পারবো, কিভাবে আমরা পরম জ্ঞান বা শূন্য জ্ঞান আমরা অর্জন করতে পারবো, সেটা বলছে। তারপরে সে বলছে সকল সময় কাহি করিও সুখে দুঃখেতে নিচিত মরিও এড়িয়ে ছান্দক বান্ধক কর্ণ পাটের আস শুনু পাক ভিড়িলা হরে পাস, এরকম পদটা আছে। আবার মনে কর একটা, যে অর্থাৎ এই জিনিসটা মনে রাখবি যে যে লাইনে পদকর্তার নামটা থাকবে, সেই লাইনটাই ওই পদটার ভনিতা। বুঝতে পারছিস জায়গাটা? তোদের যদি হ্যাঁ। পদ থাকতো, হ্যাঁ, যেমন ওল্ড সিলেবাসে 1, 5, 8, 14, 22 এই 5টা পদ নির্বাচিত ছিল, ঠিক আছে? তো ওই হুম। ফলিতাংশ তোদেরকে পরীক্ষাতে লিখতে দিত, পরীক্ষাতে আসতো যে এই পদটার 1 নাম্বার পদের ভনিতাংশের লাইনটা লেখো। তো তোদের ওই জিনিসটা এখন হবে নি, কারণ তোরা সাহিত্যের ইতিহাস পড়ছিস, কোনো পদ পড়ছিস না, ঠিক না? তাহলে তোদের এই পুঁথির স্ট্রাকচার, পুঁথির ভিতরে কি কি আছে, হ্যাঁ, পুঁথিটা কোন পাতায় লেখা, তারপরে পুঁথিটা কে আবিষ্কার করলো, কোথা থেকে আবিষ্কার করলো, পুঁথিটা কেমন, হ্যাঁ, এখানে কি সমাজতত্ত্ব রয়েছে, এখানে কি ধর্মতত্ত্ব রয়েছে, এই চর্যাপদের মধ্যে সমাজ জীবন কেমন, এই সমস্ত জিনিস তোদেরকে জানতে হবে, ঠিক না? তো সেখানে পদ পড়ার কোনো দরকার নেই তোদের, শুধু এইটুকু বুঝতে পেরেছিস তো যে ভবিতা কাকে বলে, এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। গুড। হুম। এইটুকু হ্যাঁ হলেই স্যার। যথেষ্ট, আর এক্সট্রা কিছু জানার দরকার নেই। রচনাকালটা একটু হালকা করে বলে নিই, এই জায়গাটা একটু দেখবি যে চর্যাপদের আবিষ্কারের ইতিহাস আমরা বললাম। দেখ, আবিষ্কার আর রচনার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? রচনাকাল হ্যাঁ। লেখা হয়েছিল যখন, আর আবিষ্কার মানে যেটা, এই যে রচনাকাল একটা সময় হবে, আমি লিখবো একটা সময়, আর আমি মরে যাব, তারপরে আমার লেখাটা যখন কেউ পাবে, যে পাবে সেই ওই লেখাটা আবিষ্কার করলো, তাই তো? হ্যাঁ কি না? রচনাকাল হ্যাঁ আর কি, আর আবিষ্কার কিন্তু আলাদা। তো এখানে দেখ, দাদা। আমাদের ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তদশ শতাব্দী। রাহুল সাংকৃত্যায়ন এ হচ্ছে একজন হিন্দি গবেষক, হ্যাঁ, পরীক্ষাতে যদি প্রশ্ন পড়ে চর্যাপদের একজন হিন্দি গবেষকের নাম লেখো, তাহলে কি হবে? রাহুল রাহুল সাংকৃত্যায়ন, ঠিক আছে? এ বেটা বলছে অষ্টম শতাব্দীর মধ্যে। তারপর হচ্ছে সুখময় বন্দ্যোপাধ্যায়, এ বলছে অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে, কিন্তু আমাদের দরকার এই দুটো,
এই দুটো মনে রাখবি, এই তিনটে মনে রাখার কোনো দরকার নেই। আমি এগুলো এক্সট্রা দিয়েছি এই কারণেই, কারণ তোদের পরবর্তী সময়ে কাজে লাগবে। পিপিটি নষ্ট করবি নি, হ্যাঁ? অনেক বই ফ্লো করে পিপিটি বানানো হয়েছে, কেমন? এটা নিজের কাছে রেখে দিবি, খাতাতে লিখে রাখবি, ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে। এই পৃথিবীর যে কোণেই চলে যা, চর্যাপদদের পিছু ছাড়বে না যখন বাংলা পড়ে কেউ। তো সুকুমার সেনের মতে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদ লেখা হয়েছিল, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ এই জায়গাটাতে লেখা হয়েছিল। তো পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল, তাহলে লিখবি দশম থেকে দ্বাদশ শতাব্দী। আর যদি বলা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল, তাহলে লিখবি দশম থেকে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগের মধ্যে। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে চর্যাপদের রচনাকাল লেখো, তাহলে তোরা কি লিখবি? তখন তোরা ডাইরেক্ট লিখবি যে চর্যাপদের রচনাকাল হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, ঠিক আছে? এটা লিখ, ওটা না মেনশন করলেও পারিস, না মেনশন করলেও পারিস। যদি মেনশন করতে পারিস তো খুবই ভালো, যে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। ক্লিয়ার? জায়গা ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ। ওকে। এই নামকরণের যে জায়গা, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। একদিনে এত চাপ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? অর্থাৎ এই যে চর্যাপদ নামক যে নামটা পাচ্ছি, চর্যাপদ, আমরা তো আর হঠাৎ করে চর্যাপদ নামটা কি পেয়েছি? আমরা পাইনি। আমরা প্রথমে কি নাম পেয়েছি? হুম। চর্যাপদ, তাই তো রে? কিন্তু এই যে বিনিশ্চয়। বিনিশ্চয় হ্যাঁ। থেকে চর্যাপদ কিভাবে হলো, বিভিন্ন গবেষক চর্যাপদের বিভিন্ন নামকরণ করছেন, কি কি নামকরণ করছেন, সেই সমস্ত কিছু আমাদেরকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? দেখ, বিভিন্ন জন বিভিন্ন নামকরণ করেছেন, হ্যাঁ? তো সেই বিভিন্ন নামকরণ আমাদেরকে জানতে হবে। আর আলটিমেটলি চর্যাপদে গিয়ে স্টপ কেন হলো, চর্যাপদ নামটাকেই কেন গ্রহণযোগ্য করা হলো, সেই জায়গায় গিয়ে আমাদেরকে বিষয়টা জানতে হবে, বা সেই জায়গায় উপস্থিত হতে হবে যে কেন চর্যাপদ নামকরণটা করা হলো। চর্যাচর্য বিনিশ্চয় থেকে চর্যাপদ। আরও বিভিন্ন জন বিভিন্ন, যেমন কেউ চর্যা গীতিকা বলছে, কেউ বলছে আশ্চর্য চর্যাচর্যয়, কেউ বলছে চর্যা গীতিকোষ, কেউ বলছে চর্যা গীতি পদাবলী। এত কিছুর মাঝেও চর্যাপদটা কেন গ্রহণযোগ্য করা হলো, ঠিক আছে? তারপরে আমরা ডিটেলসে জানার পরে, নামকরণের প্রসঙ্গটা জানা হয়ে যাওয়ার পর, কেন নামকরণ, এই চর্যাপদের নামকরণের থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এই নামকরণ দেখে নে, প্রকৃত যে নাম, প্রকৃত নাম চর্যাপদের কি, সেটা তোদেরকে জানতে হবে। তারপরে শেষে গিয়ে নিয়ে আমরা ধর্মতত্ত্বের জায়গাটাতে কিন্তু ঢুকবো। তার আগে আছে ভাষা। চর্যাপদের ভাষা কি বললাম? সান্ধ্য ভাষা। কিছুটা হুম। কিছুটা বোঝা যায়, কিছুটা আলংকারিক। বোঝা যায় না, এটা তোরা পড়েছিস। হুম। চর্যাপদের ভাষা যে বাংলা আলংকারিক। ভাষা, সেটা কে আবিষ্কার করছে, কোন গ্রন্থে আবিষ্কার করছে, তাই তো? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে আবিষ্কার করছে। এবং শেষে আমরা গিয়ে নিয়ে চর্যাপদের যে ধর্মতত্ত্বের জায়গাটা আছে, আমি একটু দেখিয়ে নিই। ফুল পিপিটি এখানে আছে, ঠিক আছে? কবি পরিচয়, টবি পরিচয় কিছু আমরা জানবো। শেষে গিয়ে নিয়ে আমরা চর্যাপদের ধর্মতত্ত্ব সম্পর্কে জানা, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, ঠিক আছে? সাধন তত্ত্ব বা ধর্মতত্ত্ব, পুরো ছবি আছে, ছবি দিয়ে পুরো জায়গাটা কিন্তু আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? বোঝা গেল? হুম। চর্যাপদের ধর্মতত্ত্ব সম্পর্কে পরীক্ষাতে আসে, চর্যাপদের নামকরণ প্রসঙ্গ আসে, চর্যাপদের সমাজ জীবন সম্পর্কে আসে, ঠিক আছে? যে যে লং কোশ্চেনগুলো এখানে দেবো সেগুলো চুপচাপ দিয়ে মুখস্থ করবি, আর পিপিটিতে যেগুলো আছে ওর বাইরে এক্সট্রা শর্ট কোশ্চেন করার কোনো দরকার নেই, ঠিক আছে? হুম। ক্লিয়ার জায়গাটা? আজকের আলোচনা ক্লিয়ার? আজকের কোনো জায়গাতে তোদের অসুবিধা হয়েছে বুঝতে? না দাদা। হ্যাঁ, না স্যার। হ্যাঁ, আর একটু সুন্দর করে, কেমন? হ্যাঁ। হ্যাঁ। বোরিং লাগলো কি ক্লাস, নাকি খুব অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়নি তো? না দাদা। কিরে জবা, না স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস তো? স্যার শেষের পয়েন্টটা একবার বুঝিয়ে দেবেন পরের ক্লাসে। কোনটা বলতো নুনু? ওই যে ভনিতা। ভনিতা, তাই তো?
হুম, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, এদের শেষের জায়গাতে যাওয়ার কি আছে। আচ্ছা স্যার। একটু দাঁড়া, কতক্ষণ সময় লাগবে? ওয়েট কর। সময় লাগবে নি রে বেশিক্ষণ। ওকে স্যার। বিরক্তি নেই তো? না স্যার। আচ্ছা, তোরা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। স্যার দেখি যদি পদটা পাই তো। দেখ, এইটা হচ্ছে চর্যাপদের প্রথম পদ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখ কি আছে না, কা আ তরুবর পঞ্চবিডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো দৃঢ় করিয় মহাসুর পরিমাণ লুই ঘনয় গুরুপুচ্ছিয় জানো স অল সময় কাহি করিয় সুখে দুঃখেতে নিচিত মরিয় এড়িয়েও ছান্দক বান্ধক করণ পাটের ওয়াস শুনুপাক ভিড়িলা হরে পাশ ভনয় লুই আম্মে জানে দিটা ধমন চমন বেনি পিণ্ডি বইছে। তাহলে একটু ভালো করে লক্ষ্য কর, এখানে দেখ লুই ভনয় আছে, এখানে দেখ ভনয় লুই আছে। তাহলে এই যে দেখ পদকর্তা কি করছে, নিজের যে নামটা সেটা দেখ স্বকৌশলে এখানে ব্যবহার করছে। ভালো করে দেখ, এখানে চর্যাপদের প্রথম পদটার নাম কি, পদকর্তার নাম লুইপা। লুইপাদ। এই দেখ এখানে লুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ পদকর্তা যে লাইনে নিজের নামটা স্বকৌশলে ব্যবহার করেন, সেই পদটাই, সেই লাইনটাই ওই পদটার কি, ওই পদটার কি বল এবার। দাঁড়া রে, আমার চলে গেছিল, শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলে গেছিলো বুঝলি, মোবাইল থেকে হটস্পট নিয়ে পড়াচ্ছি তো, সিম ওয়ান একজন ফোন করে দিয়েছিল। তো দেখ, তো বুঝতে পারলি জায়গাটা? তাহলে পদকর্তার নাম, পদকর্তাকে লুইপা, তো এই যে লুইপা তার যে পদটা রচনা করছেন, এই রচনা করার সময় যে লাইনটাতে তার নিজের নামটা স্বকৌশলে সে ব্যবহার করে, সেই লাইনটাই ওই পদটার কি। ভনিতা। ভনিতা। ক্লিয়ার জায়গাটা নুনু? হ্যাঁ স্যার। এবারে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আর কোনো ডাউট আছে? না। দেখ, মেন কথা হচ্ছে পয়েন্ট পরিমাণ যদি ডাউট থাকে তো আমাকে কিন্তু তোরা জিজ্ঞেস করবি, এটা কিন্তু তোদের দায়িত্ব, ঠিক আছে?